আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পটা হতে চলেছে মারাত্মক অ্যাকশনের, যেখানে একজন মেয়ে নিজেকে বাঁচাতে যে কতজনের লাশ ফেলতে পারে তা আজকের মুভি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো চলুন 2026 সালের সেরা অ্যাকশন সিনেমার গল্পটা শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা এশিয়া নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা তার ছোট বোন মারিয়াকে নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। তারা দুজন এই মধ্যরাতে নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে তারা কিছু জিনিসপত্র কেনার জন্য একটা গ্রোসারি স্টোরের ভেতরে চলে যায়। এখানে এশিয়া নিজের ছোট বোনকে বলে, একটু কম জিনিসপত্র কেনো, কারণ নিউ ইয়র্ক অবধি পৌঁছানোর জন্য আমাদের টাকা বাঁচিয়ে রাখাটা খুবই জরুরি। তো এই স্টোরের ভেতরে একজন লোক ঢুকতেই এই দুই বোন জলদি করে লুকিয়ে পড়ে। আসলে এই দুই বোন এই লোকটার কাছ থেকেই পালিয়ে নিজেদেরকে বাঁচাতে চাচ্ছিল। তারা যখনই লোকটার থেকে বাঁচতে স্টোরের বাইরের দিকে দৌড় দেয়, তখনই লোকটা আবার তাদেরকে দেখে ফেলে এবং তাদের ধরার জন্য পিছু করতে থাকে। ওই লোকটার ড্রাইভার গাড়ি নিয়ে তাদের একেবারে সামনে চলে আসে, আর এখানে এশিয়া নিজেকে আর তার বোনকে বাঁচানোর জন্য একটা বন্দুক বের করে ফেলে। এশিয়া এখন ওই লোকটার দিকে বন্দুক তাক করে ধরে আর লোকটাকে বলে যে আমাদেরকে যেতে দাও, আমাদের থেকে দূরে থাকো। তখন এই লোকটা তাদেরকে বলে যে তুমি তোমার বাবাকে মারতে পারবে না। আর এখানে আমরা বুঝতে পারি যে এই লোকটা আসলে এদেরই বাবা ছিল। আসল ঘটনা হলো যে সেই লোকটা তার দুই মেয়েকে অনেক টর্চার করতো, আর এই কারণেই এই ছোট ছোট দুই বোন তাদের বাবার হাত থেকে মুক্তি পাবার জন্য এই শহর ছেড়েই পালাচ্ছিল। তো এশিয়া তার বাবাকে বলে যে আমার আর আমার ছোট বোনের থেকে একেবারে দূরে থাকো, তোমাকে আমরা বাবা হিসেবে মানি না, তুমি খুবই খারাপ একজন মানুষ। কিন্তু সেই লোকটা আবারও সামনের দিকে এগোতে শুরু করে, তাই এশিয়া বাধ্য হয়ে তাকে বন্দুক দিয়ে শ্যুট করে ফেলে। মারিয়া তার বোনের সঙ্গে এখন পালানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা এখানে মারিয়ার পা চেপে ধরে। ঠিক সেই সময় আবার সেখানে পুলিশেরাও চলে আসে, তাই মারিয়া আর সেখান থেকে পালাতে পারে না। এখানে এশিয়া এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, আর সে তার বোনকে ওখানেই ফেলে রেখে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। আর বেচারা মারিয়া তার বাবার কবজায় আবারও চলে যায়। এরপর সিন শিফট হয় এবং প্রায় 10 বছর পরের আমরা একটা ঘটনা দেখতে পাই, যেখানে একটা বিশাল বড় বিলাসবহুল বিল্ডিং আমরা দেখতে পাই। এই বিল্ডিংয়ের দরজায় আমরা এশিয়াকে দেখতে পাই, আর সে যখন এই বিল্ডিংয়ের বেল বাজায় তখন বিল্ডিংয়ের ভেতর থেকে লিলি নামের একজন মহিলা বাইরে বেরিয়ে আসে, যে কিনা এই পুরো বিল্ডিংটারই দেখভাল করত। এশিয়া লিলিকে বলে যে দেখুন, আমি সামান্য একজন কাজের লোক, আমি এখানে কাজ করতে এসেছি। এরপর সে লিলিকে নিজের আইডি কার্ড দেখায়, আর এখানে লক্ষ্য করার মতো একটা বিষয় হলো যে আইডি কার্ডে তার নাম ইজাবেল লেখা ছিল। তার মানে লিলিকে সে আসল নামটা তার জানায়নি, সে ইজাবেল শেষে এই জায়গাতে কাজ করতে এসেছে। যাই হোক, ভেতরে যাবার পরে এশিয়া বুঝতে পারে যে এই জায়গার দরজাগুলো অনেক সুরক্ষিতভাবে সিল করা রয়েছে। এই বিষয়ে এশিয়া লিলিকে জিজ্ঞাসা করলে লিলি তাকে বলে যে দেখো, এটা আসলে অনেক পুরনো একটা বিল্ডিং, আর প্রায়শই এখানে অনেক চুরি ডাকাতি হয়, তাই এই জন্যই আমরা এই জায়গাটাকে সুরক্ষিত রাখার জন্য দরজাগুলো এমনভাবে তৈরি করেছি। তো এখন ভেতরে যাবার পরে এশিয়ার সঙ্গে শ্যারন নামের একজন মহিলার দেখা হয়, যে কিনা অনেক বড় একটা কসমেটিক্স কোম্পানির মালিক ছিল। এখানে সে নিজের জ্যাকেট খুলে এশিয়াকে পরিয়ে দেয়। শ্যারন এশিয়াকে জিজ্ঞাসা করে যে তোমার চোখে আঘাত কিভাবে লাগলো। এশিয়া এখানে একটা মিথ্যে কথা বানিয়ে তাকে বলে যে গোসল করার সময় আমি আসলে পড়ে গিয়েছিলাম। তো এরপর লিলি তাকে নিয়ে উপরের দিকে চলে যায়, যেখানে এশিয়া বাকি মেয়েদের কাজ করতে দেখতে পায়। লিলি এশিয়াকে বলে যে এই মেয়েগুলো সবাই গৃহহীন, তাদের কোনো ঘর বাড়ি নেই, এদের কাছে আসলে কোনো কাজ ছিল না, তাই আমরা এদেরকে এখানে কাজ দিয়েছি। আর এখানে যত মেয়েরা কাজ করছে তারা সবাই কিন্তু নিজের ইচ্ছেতে এখানে এসেছে। এরপর সে এশিয়াকে নিয়ে তার রুমের কাছে চলে যায়, আর যখনই সে দরজা খুলতে যাবে তখনই ভেতর থেকে একজন লোক বাইরে বেরিয়ে আসে, যার নাম হলো রে, আর সে ছিল লিলির হাজবেন্ড। হঠাৎ করে তাকে এখানে দেখে লিলি রেকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। রে লিলিকে বলে যে আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে এসেছিলাম। এটুকু বলেই সে ওখান থেকে চলে যায়, আর তারপর লিলি এশিয়াকে নিয়ে ভেতরে চলে যায় আর এশিয়াকে বলে যে এখন থেকে এই রুমটা তোমার, তুমি এখানেই থাকবে।
তো লিলি চলে যাবার পরে এশিয়া নিজের স্যুটকেস থেকে দরকারি সকল জিনিসপত্র বাইরে বের করে আর তারপর স্যুটকেসটা নিয়ে গিয়ে সে আলমারির ভেতরে রেখে দেয়। এরপর সে শাওয়ার নেওয়ার জন্য বাথরুমের ভেতরে গরম পানি চালু করে দেয় আর গরম পানির ভাপ যখন বাতাসে উঠছিল তখনই আমরা আয়নার উপরে দে উইল কিল ইউ এমন কিছু একটা লেখা দেখতে পাই। আসলে কেউ একজন ইচ্ছে করে এশিয়ার জন্য এই লেখাটা লিখে রেখেছিল যাতে করে সে সাবধান হতে পারে, কিন্তু ভাব শেষ হতেই সেটা পানি দিয়ে মুছে যায়। এই কারণে এশিয়া যখন গোসল শেষ করে বাইরে আসে তখন আয়নাতে সে আর কিছুই দেখতে পায় না। তো শাওয়ার শেষে এশিয়া বাইরে আসতে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হচ্ছিল যে শব্দটা ভেন্টিলেশন সিস্টেমের ভেতর থেকে আসছে, তাই এশিয়া গিয়ে সে ভেন্টিলেশন সিস্টেমটা চেক করতে থাকে। ভেতরে সে কারো একজনের চোখও দেখতে পায়। সেটা দেখে এশিয়া তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর মাটিতে পড়ে যায়, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে কেউ একজন তার দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। সে যখন গিয়ে দরজা চেক করে তখন বাইরে কাউকেই দেখতে পায় না, কিন্তু তখনই হঠাৎ করে করিডোরের সকল লাইটসগুলো অফ হতে শুরু করে। হঠাৎ করে চারিদিকে পুরো অন্ধকার হয়ে যায় আর কিছুক্ষণ পর হঠাৎ করেই রেড লাইটস জ্বলে ওঠে আর আমরা এশিয়ার পেছনে কাউকে একজন দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। যদিও সে যখন পেছনে ঘুরে দেখে তখন ওই জিনিসটা সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। এরপর সে আবারও নিজের রুমের ভেতরে চলে আসে আর দরজাটা খুবই ভালো করে লক করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর এখন রাতের বেলা এশিয়া যখন ঘুমাচ্ছিল তখনই হঠাৎ করে কেউ একজন ফ্রিজটা সরিয়ে তার রুমের ভেতরে চলে আসে। সে কালো রঙের একটা হুডি পরেছিল। এশিয়া যখন ঘুমাচ্ছিল তখন সেই লোকটা নিজের জিভ দিয়ে এশিয়ার পা চাটতে শুরু করে। এখানে আমরা এটাও বুঝতে পারি যে এই লোকটা একটা শূকরের মুখোশ পরে আছে। তার মুখের লালা এশিয়ার গালের উপরে পড়ে যায়, যার কারণে এশিয়ার ঘুম ভেঙে যায়, কিন্তু সে রুমের ভেতরে কাউকেই দেখতে পায় না। তবে ওই লোকটার লালা তার গালে লেগেছিল, এই কারণে সে একবার বিছানার নিচে চেক করতে শুরু করে। আর সে যখনই উপরের দিকে তাকায় তখনই আমরা বুঝতে পারি যে মুখোশ পরা লোকটা তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে সে পেছন থেকে এশিয়াকে কিছু একটা শুকাতে শুরু করে আর দুজনের মধ্যে এখানে এক ভয়ঙ্কর ধস্তাধস্তি শুরু হয়ে যায়, যার কারণে ওই লোকটার মাথায় আঘাত লেগে যায় আর লোকটা বেহুশ হয়ে পড়ে। কিন্তু সে ততক্ষণে নিজের কাজ করে ফেলেছিল। সে এশিয়াকে ওই কাপড়টা শুকিয়ে দেয় যেটাতে অজ্ঞান করার ঔষধ লাগানো ছিল। ঠিক তখনই ভেন্টিলেশন সিস্টেম ভেঙে কেউ একজন এই রুমের ভেতরে চলে আসে, আবার কেউ একজন ফ্রিজের পেছন থেকে ঘরে চলে আসে, আবার আরেকজন দরজা খুলে সরাসরি ভেতরে চলে আসে। আর এখন মুখোশ সরানোর পরে আমরা বুঝতে পারি যে আরে এটা তো শ্যারন ছিল। এখানে যত মানুষ ছিল তারা সবাই ওর জন্যই কাজ করে। সেখানে আমরা এশিয়াকে দেখতে পাই যে কিনা এখনো অজ্ঞান হয়নি। কোনো রকমে সে লাইটের ল্যাম্পের কাছে চলে যায় আর তারটা টেনে ধরে, আর সে যখনই তারটা টানে সে পেছনের দিকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর শ্যারন যখন তার শরীরটা টেনে নিয়ে যেতে শুরু করে তখনই এশিয়ার চোখ খুলে যায়। জলদি করে সে তারটা নিজের দাঁতের নিচে চেপে ধরে, যার কারণে শক খেয়ে শ্যারনও একটা ধাক্কা খায় আর পেছনে গিয়ে টেবিলের উপরে পড়ে যায়। এরপর সে যখন বাকি লোকগুলোকে দেখতে পায় তখন জলদি করে দৌড়ে আলমারির ভেতরে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর শ্যারনেরও জ্ঞান ফিরে আসে। এশিয়া যে লোকটাকে অজ্ঞান করে ফেলেছিল তারও জ্ঞান ফিরে আসে। এরপর সবাই মিলে এশিয়াকে মারার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে আলমারির সামনে এসে দাঁড়ায়। একজন লোক কোনো ভয় ছাড়াই আলমারিটা খুলে ফেলে আর এশিয়ার হাতে তখন অনেক বড় একটা চাকু ছিল, সেটা দিয়ে সে ওই লোকটার গলা একেবারে কেটে ফেলে। আসলে এশিয়া নিজের সাথে যে স্যুটকেসটা নিয়ে এসেছিল সেটার ভেতরে সে অনেকগুলো অস্ত্র রেখেছিল নিজের সেফটির জন্য। সে ওটার ভেতরে একটা শটগানও রেখেছিল, যেটা বের করে সে একজন লোককে শুট ডাউন করে ফেলে। তখনই সুযোগ বুঝে একজন লোক এশিয়ার উপরে হামলা করে দেয় আর এরপর এদের দুজনের মাঝে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এশিয়া একাই কারো হাত কেটে ফেলে তো কারো মাথা একেবারে আলাদা করে ফেলে। সে এমনভাবে ফাইট করছিল যেন সে কোথাও থেকে ট্রেনিং নিয়ে এসেছে। জলদি করে সে বিছানার নিচে চলে যায় আর বিছানাটাকে কাভার বানিয়ে এদের সঙ্গে ফাইট শুরু করে দেয়। ওই বিছানার আড়ালে থেকে সে চাকু দিয়ে একটা লোককে মেরেও ফেলে। আর এরই মাঝে যখনই শ্যারন সুযোগ পেয়ে যায় তখন সে শটগান দিয়ে এশিয়ার উপরে হামলা করে দেয়, কিন্তু এশিয়া নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। আর সে যখন আবারও এশিয়াকে শ্যুট করতে যাবে তখনই সে বুঝতে পারে যে গুলি শেষ হয়ে গেছে।
এরপর এ দুজনের মাঝে এক মারাত্মক হাতাহাতি শুরু হয়ে যায়। ঠিক ওই সময়ই একজন লোকের জ্ঞান ফিরে আসে আর সে আবারও চাকু ছুঁড়ে এশিয়াকে মারার চেষ্টা করে, কিন্তু ভুল করে ওই চাকুর সামনে শ্যারন চলে আসে, যার কারণে চাকুটা তার গায়ে লেগে সে জখম হয়ে যায়। যখনই তার গায়ে চাকু লাগে ঠিক ওই সময় এশিয়া তার উপরে হামলা করে আর তার মাথা থেকে শরীর একেবারে আলাদা করে ফেলে। এখন এই রুমে শুধু ওই লোকটাই বেঁচে ছিল যে কিনা তার চাকু ছুঁড়ে মারে এশিয়ার দিকে। আর অনেক ভয় পাওয়ার কারণে সে দরজা খুলে এখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই এশিয়া তার কাছে চলে আসে আর তার উপর চাকু দিয়ে হামলা করে তাকেও মেরে ফেলে। ঠিক ওই সময়ই সেখানে লিলি চলে আসে। সে এশিয়াকে দেখে তালি বাজাতে থাকে আর তারপর এশিয়াকে বলে, আমি জানতাম তুমি ইজাবেল নও, আমাকে এখন বলো যে তুমি আসলে কে। এরপর দেয়ালে এশিয়া রিভস এই নামটা লেখা ওঠে, যেটা ছিল তার আসল নাম। আর হ্যাঁ, এটা কিন্তু আমি আপনাদের আগে জানিয়ে দিয়েছিলাম। তো এরপর গল্প শিফট হয় সেই সময়ে যখন তার বাবাকে গুলি করার পরে এশিয়া পালিয়ে গিয়েছিল, কিন্তু তার ছোট বোনকে তার বাবা আবারও ধরে ফেলেছিল। তো যাই হোক, বাবাকে গুলি করার কারণে এশিয়ার 10 বছর জেল হয়ে যায়। তো জেলের ভেতর থেকে এশিয়া একটা লোককে কাজে রেখে দেয় যে কিনা তার বোনকে খুঁজতে থাকে আর ফাইনালি খুঁজেও বের করে ফেলে যে তার বোন কোথায় রয়েছে। তার বোন আসলে ওই বিল্ডিংয়ে কাজ করত, যে বিল্ডিংয়ে এই মুহূর্তে এশিয়া খুন করে চলেছে। ওই লোকটা এশিয়াকে বলে যে ইজাবেল নামের একজন মেয়ে রয়েছে যে কিনা ওই বিল্ডিংয়ে কাজ পেয়েছে, তুমি ওর জায়গায় বিল্ডিংয়ের ভেতরে কাজ করতে যেতে পারো, এতে করে তুমি তোমার বোনকে খুঁজে পাবে। তো যাই হোক, জেল থেকে ছাড়া পাবার পরে এশিয়া সবার প্রথমে ইজাবেলের বাড়িতে চলে যায়। সেখানে সে ইজাবেলের সঙ্গে কথা বলে আর তারপর তাকে সরিয়ে তার জায়গায় সে নিজে ওই বিল্ডিংয়ে কাজ করার জন্য চলে যায়। তো এই ছিল এশিয়ার গল্প, যে সে কিভাবে এই বিল্ডিংয়ে ঢুকেছে। তো আপাতত এই মুহূর্তে সে লিলিকে জিজ্ঞাসা করে, আমার বোন কোথায়, ওকে আমার হাতে তুলে দাও, আমি চুপচাপ এখান থেকে চলে যাব, নয়তো আমি কাউকে ছাড়বো না। এর উত্তরে লিলি বলে যে তুমি কার কথা বলছো আমি জানি না, হয়তো তোমার কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। এরপর আমরা ওই সকল লোকদেরকে এক এক করে রুম থেকে বাইরে বেরিয়ে আসতে দেখি, যাদেরকে এশিয়া কিছুক্ষণ আগেই মেরে ফেলেছিল। এই লোকগুলো তাদের হাত, পা আর মাথা আবারও জোড়া লাগিয়ে নেয় এবং একদম আগের মতো পুরোপুরি ঠিক হয়ে যায়, যেন তাদের সঙ্গে কিছুই হয়নি। ঠিক ওই সময়ই একজন কাজের মেয়ে এসে এশিয়াকে ধরতে শুরু করে আর এবার এশিয়া নিজেকে বাঁচানোর জন্য তার উপরেও চাকু দিয়ে হামলা করে বসে। এরপর সে বারবার ওই মেয়েটার শরীর থেকে চাকুটা বের করার চেষ্টা করে, কিন্তু সেটা বের হয় না। আর যখন চাকুটা বের হয় না তখন সে ওকে ছেড়ে জলদি করে রুমের ভেতরে পালিয়ে যায় আর ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এশিয়া কিছুতেই বুঝতে পারছিল না যে ওই লোকগুলো কিভাবে আবারও বেঁচে উঠল। তো যাই হোক, ওই রুমের ভেতরে আবার একটা ছোট্ট বাচ্চা ছিল যে কিনা পেছন থেকে এশিয়ার উপরে আরেকটা ছুরি দিয়ে হামলা করে দেয়, যার পর এশিয়া ওই বাচ্চাটাকেও একটা জোরে ঘুষি মারে। এশিয়ার শরীরে তখন ওই চাকুটা গেঁথে ছিল, যেটা সে একটা বইয়ের সাহায্যে কোনো রকমে বের করে ফেলে। এরপর এশিয়া ঘর থেকে বের হবার জন্য আলাদা আলাদা জায়গা খুঁজতে থাকে, কিন্তু সে এখান থেকে বের হবার কোনো রাস্তায় পায় না। তো যাই হোক, কার্পেটের নিচে সে একটা সিক্রেট দরজা দেখতে পায় আর চাকুর সাহায্যে সে ওই দরজাটা খোলে আর এক ভয়ঙ্কর সুড়ঙ্গের ভেতরে চলে যায়। কিন্তু বাকি লোকগুলো বুঝতে পারে যে এশিয়া এই সুড়ঙ্গের ভেতরে রয়েছে, এই কারণে ওরা ভেতরে এসে আবারও এশিয়াকে খুঁজতে শুরু করে। এশিয়া দৌড়াতে দৌড়াতে এমন একটা রুমের কাছে পৌঁছে যায় যেখানে সে লিলির গলার আওয়াজ শুনতে পায়। সে একটা ড্রয়ারের পেছনে লুকিয়েছিল, কিন্তু লিলি ওই ড্রয়ারটা টেনে সরিয়ে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল এশিয়া এখানেই রয়েছে। কিন্তু তখনই এশিয়া ড্রয়ারটা নিজের দিকে টান দেয় আর ঠিক ওই মুহূর্তে শ্যারন চাকু দিয়ে তার উপরে হামলা করে বসে। ভুল করে ওই চাকুটা এশিয়ার হাত একেবারে এপার ওপার করে ফেলে। এশিয়া খুবই বাজেভাবে এই ভয়ঙ্কর রুমে ফেসে গিয়েছিল। তখনই লিলি আবারও তার সামনে আসে আর তাকে বলে, নিজেকে আমাদের হাতে তুলে দাও, তারপর দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু এশিয়া তার কথা শোনে না। সে জোর করে নিজের হাত থেকে চাকু টেনে বাইরে বের করে ফেলে আর তারপর সে যখন পালাতে শুরু করে তখন শ্যারন তাকে ধরার জন্য তার পিছু নেয়,
কারণ এরা যে কোনো মূল্যে এশিয়াকে জ্যান্ত ধরতে চাইছিল। তো শ্যারন এখন এশিয়ার পা টেনে ধরে এবং তার উপরে হামলা করে দেয়। সে এশিয়াকে ধরার জন্য একেবারে মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছিল। এদিকে এশিয়া তার শটগানটা নিয়ে নেয় এবং তার নিজের শটগান দিয়ে শ্যারনের মাথাটাই উড়িয়ে দেয়। তার মাথা শরীর থেকে একেবারে আলাদা হয়ে যায়, কিন্তু তবুও শ্যারন মরে না। মাথা ছাড়াই সে এশিয়ার পিছু নিতে শুরু করে, কিন্তু সে মাথা না থাকার কারণে কিছু দেখতে পাচ্ছিল না। এই কারণে এশিয়া তার হাত থেকে বেঁচে যায়। তো এশিয়াকে খুঁজতে খুঁজতে সে আবার অন্যদিকে চলে গিয়েছিল। ঠিক ওই সময়ে সেখানে রে চলে আসে, যে কিনা এশিয়াকে টেনে ভেতরে নিয়ে যায়। এখানে আরও কিছু লোক চলে এসেছিল যাদের হাত থেকে সে এশিয়াকে বাঁচিয়ে নেয়। আসলে রে অনেক ভালো একজন মানুষ ছিল আর সে এশিয়াকে সাহায্য করছিল। এশিয়া রেকে জিজ্ঞাসা করে যে আসলে এখানে হচ্ছেটা কি। তখন সে এশিয়াকে বলে যে এটা অনেক বছর পুরনো একটা বিল্ডিং আর এখানে শয়তানের পূজা করা হয়। আমার স্ত্রীর সঙ্গে আরও কিছু লোক রয়েছে যারা শয়তানের পুজো করে এবং তারা মানুষদেরকে এখানে বলি দেয়। যে মেয়েদেরকে এরা এখানে কাজে রেখেছে তাদেরকে একদিন না একদিন বলি দেয়া হবে, আর যতদিন তাদের নাম্বার না আসবে ততদিন তাদেরকে বাঁচিয়ে রাখা হবে। মানুষদের বলি দেবার পরে শয়তান এদেরকে সেই সব কিছু দেয় যা এরা চায়। আর এই যে মানুষকে বলি দেবার ব্যাপারটা, এটা এখন এরা চাইলেও শেষ করতে পারবে না, কারণ তাতে শয়তান তাদের উপরে রুষ্ট হতে পারে। এরপর রে তাকে বাঁচিয়ে নিয়ে নিজের সঙ্গে ওই রুমে নিয়ে চলে যায়, যে এই রুমে তার বোনকে বন্দি করে রাখা হয়েছিল। এখানে এসে এশিয়া এত বছর পরে তার বোন মারিয়াকে দেখতে পায়, আর মারিয়ার সঙ্গে দেখা করতে পেরে সে অনেক খুশি হয়ে গিয়েছিল। সে মারিয়াকে বলে যে আমি এখানে শুধু তোমাকে বাঁচানোর জন্য এসেছি। এর উত্তরে মারিয়া বলে যে তুমি তো আমাকে অনেক আগেই ছেড়ে দিয়েছিলে। তো সিন সেই সময় শিফট হয় যখন বাবাকে গুলি করার পরে এশিয়া ওখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু মারিয়া তার বাবার হাত থেকে কিন্তু মুক্তি পায় না। অন্য কোনো কাজ না পাবার কারণে সে বাথরুম পরিষ্কার করার কাজ করতে থাকে, যেখানে তার বস প্রতিদিন তাকে বিভিন্নভাবে বিরক্ত করত। একদিন যখন সে কাজ করে বাড়িতে ফিরছিল তখনই সে এই পুরনো বিল্ডিংয়ের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পায়। তাই সে কাজের খোঁজ করতে করতে এই বিল্ডিং পর্যন্ত চলে আসে, আর যখন তার চোখ খোলে তখন সে দেখতে পায় যে তার সামনে অনেকগুলো মুখোশ পরা লোক দাঁড়িয়ে আছে। লিলি তার সামনে চলে আসে আর লিলি তার সঙ্গে কথা বলে আর তাকে এখানে কাজ করার অফার করে। লিলি তাকে বলে যে বিল্ডিংয়ের একজন কাজের মেয়ে ভুল করেছে, এই কারণে তাকে শয়তানের উদ্দেশ্যে বলি দেয়া হবে, তুমি তার জায়গাতে কাজ করতে পারো। কিন্তু এর বদলে মারিয়াকে একটা কাজ পূরণ করতে হবে, আর সেটা কি কাজ ছিল সেটা এই মুহূর্তে আমাদেরকে জানানো হয় না, কিন্তু মারিয়া এখানে কাজ করতে রাজি হয়ে যায়। তো এভাবে মারিয়া মূলত এই বিল্ডিংয়ে এসে পৌঁছে গিয়েছিল, আর এখন সে এখান থেকে বাইরে যেতে চায় না। কিন্তু তার বোন এশিয়া তাকে বোঝায়, তাকে বলে যে তুমি এখানে একেবারে সেফ নেই। সে তাকে এখান থেকে নিয়ে যাবার কথাও তাকে বোঝাতে থাকে, কিন্তু মারিয়া বারবার তাকে না করে দিচ্ছিল। সে যেন এই বিল্ডিংয়ের ভেতরেই পজেসড হয়ে গিয়েছিল। তো যাই হোক, দুজনের মাঝে ব্যাপারটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, আর ফাইনালি এশিয়া তাকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। এরপর এশিয়া তাকে কাঁধে তুলে নেয় আর রে এর সঙ্গে এখান থেকে পালাতে শুরু করে। তো ফাইনালি ফায়ার এক্সিটের সিঁড়ি দিয়ে সে তার বোনকে নিয়ে পালিয়ে চলে যায়, কিন্তু বেচারা রে সেখানে ফেসে যায়। তো এরপর আমাদের এশিয়াকে দেখানো হয় যে কিনা একটা লিফটের সাহায্যে নিজের বোনকে নিয়ে একটা কিচেনে চলে যায়, কিন্তু তখনই আবার কিচেনের ভেতরে একজন লোক চলে আসে। তাই সে তার বোনকে নিয়ে একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে, আর এখানে তার মনে হচ্ছিল যে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু বাস্তবে ওই লোকটা এতক্ষণে এশিয়াকে দেখে ফেলেছিল। সে এশিয়াকে টেনে বাইরে বের করে এবং তার উপরে হামলা করে দেয়। সে এশিয়াকে প্রায় মেরেই ফেলতো, কিন্তু তার আগে এশিয়ার বোন ওই লোকটার উপরে হামলা করে বসে, যার কারণে ওই জায়গাতে লোকটার মৃত্যু হয়ে যায়। আর এভাবেই সে তার বোনকে এ যাত্রায় বাঁচিয়ে নেয়। এদিকে আমাদের লিলিকে দেখানো হয় যে কিনা রেকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছিল, কারণ রে লিলির সঙ্গে মারাত্মক বেইমানি করেছে। লিলি রেকে জিজ্ঞাসা করে যে তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে। রে এখানে সত্যিটা স্বীকার করে বলে যে আগে তো আমরা একসঙ্গে মিলে যাদেরকে শাস্তি দিতাম তারা অপরাধী ছিল, কিন্তু এখন তো তুমি নির্দোষ মানুষদেরকে মেরে ফেলছো, তাই আমি আর তোমার সঙ্গে এই কাজে সাহায্য করতে পারবো না। তো যাই হোক, লিলিকে ডাকতে এখন শ্যারন এখানে চলে আসে, যে কিনা গুলি খাবার পরেও বেঁচে ছিল, আর তার মাথাটা ধীরে ধীরে আবারও ঠিক হয়ে যাচ্ছিল।
তো লিলি এবার গিয়ে স্পিকারে অ্যানাউন্স করে দেয় আর সে সবাইকে বলে যে এশিয়া আর মারিয়া এখান থেকে পালানোর চেষ্টা করছে। সে সকল মেয়েদেরকে নির্দেশ দেয় যে জলদি তারা যেন ওই দুজনকে ধরে আনে, তাও জ্যান্ত। তাই সবাই অস্ত্র নিয়ে ওই দুই বোনকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে আমরা এশিয়াকে দেখতে পাই যে কিনা অজ্ঞান অবস্থায় পড়েছিল। যখন তার চোখ খোলে তখন সে তার বোনকে দেখতে পায় যে কিনা ওই মরা লোকটাকে রশি দিয়ে বেঁধে ফেলছিল। এশিয়ার তখনও ঠিকমতো জ্ঞান ফেরেনি। তখনই রুমের সকল লাইটসগুলো আবার বন্ধ হয়ে যায় আর অন্ধকারের সুযোগ নিয়ে কিছু লোক এখানে এসে মারিয়াকে ধরে ফেলে আর তারপর এক এক করে তারা এশিয়ার উপরে হামলা করতে শুরু করে। তারা সবাই মিলে এশিয়াকে রুম থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সে এত সহজে হার মানার পাত্রী ছিল না। তার কাছে আগে থেকে একটা কুঠার ছিল আর সে মদ আর কাপড়ের সাহায্যে সেই কুঠারে আগুন ধরিয়ে দেয় আর তারপর ওই কুড়াল নিয়ে অন্ধকারের ভেতরে ওই রুমে চলে যায় আর সে কাউকে কিছু না দেখে সবার উপরে এলোপাতাড়ি হামলা শুরু করে দেয়। আর এভাবেই সে এক এক করে না জানি কত শত মানুষকে এখানে মেরে ফেলে আর শেষমেশ শুধুমাত্র একজন লোক বেঁচে যায় যে কিনা এশিয়াকে বন্দুক দিয়ে শ্যুট করার চেষ্টা করে। কিন্তু তখনই এশিয়া তার দিকে একটা টেবিল ছুঁড়ে মারে আর তারপর কুড়াল দিয়ে ওই লোকটাকে দুই টুকরো করে ফেলে। তো সবাইকে মারার পরে সে মারিয়াকে ফাইনালি এখান থেকে বাঁচিয়ে নেয়। তো ফাইনালি এত কষ্টের পরে নিজেদেরকে বাঁচাতে পেরে মারিয়া তার বোনকে একেবারে আদরে জড়িয়ে ধরে। সে এত বছর পরে নিজের বোনের আসল মর্ম যেন বুঝতে পারল। সে এশিয়ার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং তার সঙ্গে এখান থেকে চলে যাবার জন্য রাজিও হয়ে যায়। এরপর এই দুজন জলদি করে দৌড়াতে দৌড়াতে লিফটের ভেতরে ঢুকে যায়। এদিকে কিছুক্ষণ পর লিলি যখন এইসব কিছু জানতে পারে তখন সে নিজে এই দুই বোনকে খুঁজতে শুরু করে। সে দেখতে পায় যে লিফটের গায়ে রক্ত লেগেছিল, যা থেকে সে বুঝতে পারে যে এই দুজন এখন কোথায় গেছে। এদিকে লিফটের ভেতর থেকে দুই বোন সিঁড়ির সাহায্যে যখনই বাইরে বের হতে যাবে তখনই লিলি নিজের পুরো দলবল নিয়ে এদের সামনে চলে আসে। লিলি এদেরকে বলে যে তোমরা দুজন এখান থেকে পালাতে পারবে না, সবচেয়ে ভালো হবে তোমরা নিজেদেরকে আমাদের হাতে তুলে দাও। লিলি আরও বলে যে আমাকে শয়তানের কাছে তোমাদেরকে বলি দিতে হবে। সে এশিয়াকে বলে যে তুমি নিজেকে আমাদের হাতে তুলে দিয়ে তোমার বোন মারিয়াকে বাঁচাতে পারবে। তো এখন আবারও ফ্ল্যাশব্যাকে গল্প শিফট হয়ে যায় সেই সময়ে যখন মারিয়া এই বিল্ডিংয়ে প্রথমবার এসেছিল। আসলে মারিয়া এই বিল্ডিংয়ে ঢোকার পরে সেই সময় শয়তানের সঙ্গে একটা চুক্তি করেছে, হয় সে নিজেকে বলি দিতে পারবে অথবা বলির জন্য সে অন্য কাউকে এখানে আনতে পারবে। তো এখানে সে বলির জন্য অন্য কাউকে নিয়ে আসাটাই সঠিক মনে করেছিল আর ওই জন্যই সে ইজাবেলকে বলির জন্য এখানে নিয়ে আসার কথা ভেবেছিল। কিন্তু ইজাবেলের জায়গায় তো তার বোন এশিয়া এখানে চলে এসেছে আর এখন মারিয়া যদি নিজেকে বলি না দেয় তাহলে সে মারা যাবে। তার মানে দুই বোনের মধ্যে যে কোনো একজনকে এখন মরতেই হবে। এরপর লিলির লোকেরা এই দুই বোনকে এখানে ধরে ফেলে আর এখানে লিলি অনেক বড় একটা চাকু এশিয়ার শরীরে ঢুকিয়ে দেয়, যার কারণে এশিয়া অনেক জখম হয়ে যায়। আর তারপর এরা এই দুই বোনকে নিয়ে সেই জায়গাতে চলে যায় যেখানে এরা শয়তানের পূজা করে। এই জায়গাতে আমরা একটা শূকরের মাথা দেখতে পাই যেটা রশি দিয়ে বাঁধা ছিল। তারপর এরা শয়তানকে ডাকতে শুরু করে আর তার ছায়া শূকরের মাথার একেবারে ভেতরে চলে যায়। শয়তান এখন ওটার ভেতরে জীবিত হয়ে ওঠে আর সে লিলিকে বলে যে রে আর মারিয়া আমাকে ধোঁকা দিয়েছে, তাই তাদের কাছ থেকে তাদের অমরত্ব ছিনিয়ে নেওয়া হবে। এরপর সে রে এর নাম মুছে ফেলে আর তারপর সে লিলিকে বলে যে তোমাকে রেকে মেরে নিজেকে প্রমাণ করতে হবে, আর তা না হলে তোমার থেকেও তোমার অমরত্ব ছিনিয়ে নেওয়া হবে। তো এখানে লিলির হাতে অনেক বড় একটা চাকু দেয়া হয় আর সে নিজের স্বামীকে বিদায় জানিয়ে এখানে তাকে মেরে ফেলে। এরপর মারিয়ার পালা ছিল যে কিনা নিজের বোনকে বলি দিতে পারত অথবা নিজে বলি হতে পারত। তো যাই হোক, এখন সে শয়তানের কাছে চলে যায় আর তার উপরে নিজের নাম লিখে ফেলে, অর্থাৎ মারিয়া তার বোনকে বাঁচানোর জন্য নিজেকেই বলি দেবার সিদ্ধান্ত নিয়েছে। তারপর সে নিজের বোনকে শেষবারের মতো বিদায় জানিয়ে নিজেকে মেরে ফেলে আর তার সাথে সাথে তার বোনও মাটিতে লুটিয়ে পড়ে। তাদেরকে দেখে এমন মনে হচ্ছিল যেন দুই বোনই আজকে শেষ হয়ে যেতে চলেছে। কিন্তু কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি যে এশিয়া মারা যায়নি, সে তখনও জ্যান্ত ছিল, কারণ মারিয়া শয়তানের উপরে নিজের নাম লেখেনি বরং এশিয়ার নাম লিখেছিল, যার কারণে এশিয়া এখন অমর হয়ে গেছে। এরপর এশিয়া শূকরের ওই অংশটা কেটে বের করে নেয় যেটার উপরে তার নাম লেখা ছিল
আর এখন অমর হবার পরে এশিয়া একদম ঠিক হয়ে যায়, তার সকল ক্ষত আপনা আপনি সেরে যেতে থাকে। এরপর লিলির লোকেরা তার উপরে হামলা করে দেয়, কিন্তু সে এক এক করে সবাইকে মারতে থাকে। শ্যারনের মাথা তার শরীর থেকে আলাদা করার পরে তার মাথাটা সে একটা বক্সের ভেতরে বন্ধ করে দেয়। বাকি সকল লোকেদেরকে সে এমন একটা জায়গাতে ফাঁসিয়ে দেয় যেখান থেকে তারা কখনোই নিজেদেরকে মুক্ত করতে পারবে না। এখানে আমরা লিলিকে দেখতে পাই যে কিনা শয়তানের বশে চলে গেছে, আর সে শূকরের মাথাটা পরে নেয়। এরপর ওই শয়তান আর এশিয়ার মাঝে এক ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়, আর এই ফাইটের সময় ওই শয়তান এশিয়াকে প্রচণ্ড মারতে থাকে। ওই শয়তানকে হারানোর কোনো উপায় এশিয়ার জানাই ছিল না, কিন্তু সে লিলির মাথা থেকে ওই শূকরের মাথাটা বের করতে পারত। যখনই এশিয়া লিলির মাথা থেকে ওই শূকরের মাথাটা খুলে ফেলে, তখনই সাথে সাথে শয়তান তার শরীর থেকে বাইরে বেরিয়ে যায় আর তার শক্তিও শেষ হয়ে যায়। আর এটা দেখে সে লিলির উপরে শূকরের মাথাটা দিয়েই হামলা করে বসে, আর একটা কাঠের উপরে পড়ে যাবার কারণে লিলির মৃত্যু এখানে নিশ্চিত হয়ে যায়। এরপর এশিয়া ওই শূকরের মাথার উপরে চাকু দিয়ে হামলা করে দেয়, আর ওটার উপরে পেট্রোল ঢালার পরে সেটাকে জ্বালিয়ে দেয়। ওই শূকরটার শরীরে যতজনের নাম লেখা ছিল সেগুলো এক এক করে সব মুছে যেতে শুরু করে। বাইরে যত মানুষ ছিল তারা সবাই নিজেদের মুখোশগুলো সরিয়ে ফেলে। তারা এশিয়াকে দেখতে পায় যেখানে নিজের বোনকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। আর যখনই তারা বিল্ডিং থেকে বাইরে বের হয়, তখনই সে ওই লোকটাকে দেখতে পায় যাকে সে কাজে রেখেছিল তার বোনকে খোঁজার জন্য। তো যাই হোক, নিজের বোনকে সে গাড়িতে শুইয়ে দেবার পরে সে তাকে নিয়ে এখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে মারিয়া উঠে বসে যায়, আর এশিয়া নিজের বোনকে সহি সালামতে দেখে অনেক খুশি হয়ে যায়। মারিয়ার শরীরে লাগা জখমটা একদম ঠিক হয়ে গিয়েছিল, আর এমনটা এই কারণেই হয়েছিল কারণ এশিয়া নামটা চেঞ্জ করে দিয়েছিল। সে মারিয়ার নাম লিখেছিল, আর এই কারণে সে এখনও জ্যান্ত ছিল। তো যাই হোক, এরা এখান থেকে চলে যাবার পরে ওই বিল্ডিংয়ের উপরতলায় অনেক জোরে একটা বিস্ফোরণ হয়, আর সেই সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। আমি মূলত এই গল্পের লাস্টের যে শূকরের ফাইট সিন হয় এশিয়ার সঙ্গে, সেটা ফেসবুকে দেখেছিলাম আর কি, একটা ক্লিপ হিসেবে। দেখেই মুভির সম্পর্কে অনেক আগ্রহ জাগে, আর তারপর মুভিটা আপনাদের সামনে নিয়ে আসি। তবে আহামরি তেমন একটা ভালো মুভি মনে হয়নি, জাস্ট ভাইরাল হিসেবে দেখতে এসেছিলাম। ওয়ান টাইম ওয়াচ হিসেবে বেশ ভালো, অ্যাকশনগুলো ভালো ছিল। বাকিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি মূলত অ্যাকশন সিনগুলো ভালো বলে আপনাদের মাঝে গল্পটা নিয়ে হাজির হয়েছি, তবে অ্যাকশন সিনগুলো পরিপূর্ণ দেখাতে পারিনি, অবশ্যই কপিরাইট ইস্যু রয়েছে। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।